আজ ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। লোকে বলে গণতন্ত্র দিবস, কিন্তু অমিতাভ চৌধুরী, যিনি ছিলেন একজন বরিষ্ঠ সাংবাদিক, তিনি বলেছিলেন না, এটি গণতন্ত্র দিবস নয়, আমরা আর ইংরেজের দাসত্ব করি না, তাই জন্য এটি সাধারণতন্ত্র দিবস। আজকে আমরা এসেছি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে, যিনি পেশায় চিকিৎসক, কিন্তু তিনি কার্যত একজন সমাজসেবী, তিনি একজন সামাজিক নাগরিক, আর তাই জন্যই এসেছি অরিন্দম বিশ্বাসের কাছে। অরিন্দম, তোমাকে স্বাগত জেসিস নিউজে। নমস্কার নেবেন আমার বিনম্র শ্রদ্ধা। প্রথম কথা হচ্ছে যে সাধারণতন্ত্র দিবস বলতে তুমি কি বোঝো? ২৬ জানুয়ারি তোমার কাছে কি বার্তা নিয়ে আসে? সত্যি কথা, বার্তা অনেক কিছু থাকার কথা, কিন্তু সাধারণভাবে এই দিনটাতে পাড়ায় পাড়ায় গান বাজনা আর কিছু জায়গায় অনুষ্ঠান আর ফ্ল্যাগ হোয়েস্টিংটা হয়। কিন্তু আপনি যদি রাস্তায় খুঁজে বেড়ান যে সাধারণতন্ত্রের বিষয়টা কি, যে আজকে আমরা রিপাবলিক কেন, যেহেতু রিপাবলিক ডে, এই কারণেই হয়েছিল যে আমাদের নিজস্ব কনস্টিটিউশনে পরিচালিত হবে ভারতবর্ষ। রাইট। তার বিভিন্ন সময়ের বিভিন্ন কত কিছু লেখা আছে, ১,৪৫,০০০ শব্দ বোধহয় আছে, আমি ভুল না করি, বি আর আম্বেদকর লিখেছেন। আমেরিকায় কিন্তু ৪,২০০। আপনি চিন্তা করতে পারছেন এই কনস্টিটিউশনের উপর ভিত্তি করে ভারতবর্ষ। কিন্তু এতদিন পরেও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও আমাদের এসআইআর বলে একটা জিনিস করতে হয়, এনআরসি করতে হয়, সিএএ করতে হয়, ধর্মের নামে মানুষকে বিভাজন করতে হয়। আম্বেদকর সাহেব অনেক কিছু বলেছিলেন, অনেক কথা লিখেছিলেন। এখনও ট্রাইবাল এরিয়াতে তাদের জমি দখল করা হয়, তারা খেতে পায় না ঠিক মতো একবেলা, তাদেরকে আবার বলা হয় তারা কখনো মুসলমান বিয়ে করে তারা মুসলমান হয়ে যাচ্ছে, তাদের ১৫ কিলোমিটারের মধ্যে হাসপাতাল নেই, তাদের জল জঙ্গল জমিন যে যাদের সারনা যে ধর্ম, সেটাকে এখনও স্বীকৃতি দেওয়া হয় না। বি আর আম্বেদকর তো এই স্বপ্নটা দেখে যায়নি। বি আর আম্বেদকর যখন স্বপ্নটা দেখেছেন, যে ভেবেছিলেন যে এই কিছুদিনের ৭৫ বছর পরেও হয়ে যাবে ভারতবর্ষ, হ্যাঁ মহাকাশে কি কয়েকটা জিনিস পাঠাচ্ছি, কিন্তু ইন্ডিয়া ইজ স্টিল আ ল্যান্ড অফ কন্ট্রাস্ট। আমি একটা প্রশ্ন করব অরিন্দম তোমাকে, সেটা হচ্ছে যে ভারতবর্ষকে বলা হয় সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু প্রকৃতই কি আমরা ধর্মনিরপেক্ষ? ধর্মনিরপেক্ষতাটা কিন্তু আম্বেদকর লেখেননি, ওটা ইন্দিরা গান্ধী সেকুলার ইমার্জেন্সির পর কিন্তু অ্যাড করেছিলেন। কিন্তু তবুও ভারতবর্ষ তো হারমোনি মেনটেন করেছে। ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল হারমোনি শুড এক্সিস্ট, এটা তো আমরা সবসময় বলেছি। মুসলিমরা থেকে গেছে, পাকিস্তান ধর্মের খাতিরে বেরিয়ে গেল, বাংলাদেশ ভাষার ক্ষেত্রে আলাদা একটা দেশ তৈরি হলো, সেটা সত্যি প্রশংসনীয় পাকিস্তান থেকে বেরিয়ে। কিন্তু ভারতবর্ষ সবাইকে নিয়ে চলার কিন্তু প্রতিজ্ঞা করেছিল, অঙ্গীকার করেছিল, ইনক্লুসিভ সব কিছু, সব মানুষের। কিন্তু জাতিগতভাবে যদি আপনি দেখেন, এখন নতুন করে ভাষাগতভাবে হিন্দি চাপিয়ে দিচ্ছে, বাঙালিদেরকে অত্যাচার করছে, অন্য রাজ্যে বাঙালিরা কাজ করতে গেলে মার খাচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু ইজ আ ল্যান্ড অফ কন্ট্রাস্ট অ্যান্ড দেয়ার আর সেভারাল কন্ট্রা ইন্ডিকেশনস। এই কন্ট্রা ইন্ডিকেশনসের জন্য কিন্তু এই রিপাবলিক যে নিজেদের কনস্টিটিউশন, সেটা কিন্তু অসুবিধায় পড়ছে। সেটা কি একটাই কারণ, যে ভোটমুখী রাজনীতির কারণ? একদমই রাজনৈতিক বিষয়, এটা কিন্তু আপনাকে মানতে হবে। 50th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে অরুণ পুরী, মানে এডিটর অফ ইন্ডিয়া টুডে, একটা কথা লাস্ট লাইনটা আমার এখনো মনে আছে, যে ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড মিক্সড ব্যাগ অফ অ্যাচিভমেন্টস, এটা কিন্তু উনি লিখেছিলেন। 50% ক্যানট সাইন ইভেন দেয়ার ওন নেম, এটা লিখেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন, পলিটিশিয়ানস, পাবলিক ফিগার্স কিন্তু অবলিটারেটেড দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক ফান্ডস। পাবলিক ফান্ডসও তারা হাতিয়েছে, প্রাইভেট ফান্ডও হাতিয়েছে। এই করতে গিয়ে ভারতবর্ষে পলিটিশিয়ানরা নষ্ট করেছে অনেকটা। সব পলিটিশিয়ান নষ্ট করতে হয়নি, ভালো পলিটিশিয়ানও যথেষ্ট ছিল, এখনও আছে। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক নেতারা নিজেদের লাভটা করতে গিয়ে ভারতবর্ষের কিন্তু অনেকটা ধ্বংসও করেছে। একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে ভারতীয় জনগণও কি এর জন্য খানিকটা দায়ী নয়? কারণ ভারতীয় জনগণও তো স্প্লিট হয়ে গেছে, আমি দেখতে পাই। জনগণ মন অধিনায়কটা নেই, সেটাই হয়েছে মুশকিল। মানে অনেক দিন ভারতবর্ষ কিন্তু আমি মনে করি পিভি নরসিমহা রাও ঠিক আছে, আই কে গুজরাল ঠিক আছে, যথেষ্ট শিক্ষিত, 50 বছরের সময়
আইকে গুজরাল প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষের। তো একটা সময়ের মনমোহন সিং পর্যন্ত ঠিক আছে, তারপরে কেন জানি না সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। জনগণ দায়ী বলবো না, জনগণ ও মন অধিনায়কও যদি ভুল করতে থাকেন, বিভাজনটা তৈরি করেন বা বিভাজনকে একটু বেশি গুরুত্ব দেন, তাহলে কিন্তু জনগণের মধ্যে ভাগাভাগি হবে। সেই জনগণ ওই জন্য আর জনগণও মন অধিনায়ককে পাচ্ছে না, ওই অধিনায়ককে দরকার আমাদের। একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আমি তোমার কথাতেই ফিরে যাচ্ছি। রিপাবলিক ডেতে আমরা দেখি মাংসের দোকানে লাইন, আমরা দেখি বাজারে প্রচুর মানুষের ভিড়, এটা পিকনিক মেজাজ। কিন্তু গণতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস তো তা নয়। সাধারণতন্ত্র দিবস অন্যরকমভাবে পালিত হওয়ার কথা ছিল। আমাদের দেশ কি সেইভাবে প্রস্তুত হতে পারেনি এখনো পর্যন্ত? জিনিসটা বোঝানো হয়নি স্কুলে বিষয়টা প্রথাগত বিদ্যা করতে গিয়ে যে পারফর্মিং এডুকেশন হয়ে গেছে, মানে আমি এডুকেশনটাকে তৈরি করছি প্রফেশনাল করা। আজকে বিভিন্ন সময় ভুল বার্তা স্কুলে দেওয়া থাকে, যেরকম আমরা হিন্দিটা রাষ্ট্রভাষা হিসেবে পড়েছি, এটা একটা ভুল ছিল। পরবর্তী ক্ষেত্রে কনস্টিটিউশন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে আমার বিষয়টা আমি জেনেছি। কিন্তু এই কনস্টিটিউশনটা কিন্তু ভারতবর্ষের একটা বিউটি অফ ইন্ডিয়া, কিন্তু সেটাকে আমরা এই রিপাবলিক কেন হয়েছিল, কি হয়েছিল, কেন করতে বাধ্য হয়েছি? যদি সত্যি আমরা রিপাবলিকটাকে শ্রদ্ধা করতাম, এই এসআইআরে গিয়ে লাইনে দাঁড়াতে হতো না, এই গিয়ে মানুষের মধ্যে বিভাজন হতো না। মানুষকে রাজনৈতিক নেতারা কিন্তু অশিক্ষাটা রেখে গেছেন, এখনও প্রচুর অশিক্ষা হয়েছে। ডিগ্রি পাওয়া আর শিক্ষিত কিন্তু এক নয়। ডিগ্রি পেতে পারি আমি অনেক, কিন্তু আমি শিক্ষিত হওয়ার বার্তাটা কিন্তু আলাদা, আমার চিন্তা চেতনা মনন আলাদা হবে। কিন্তু এই বিষয়গুলো মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে গেছে। এই দ্বন্দ্বটা করতে গিয়ে মানুষের যে আসল প্রত্যেক জায়গায় বোঝানো, রাজনৈতিক কটা নেতা বক্তব্যের মধ্যে 26শে জানুয়ারি কি করে হলো, কেন হলো, সে কথাটা কি একবারও বলা হয়? কিন্তু ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা প্রভিন্সের খাদ্যাভ্যাস আলাদা, মানুষের ভাষা আলাদা, মানুষ কথা বলে অন্য ভাষায়। সেক্ষেত্রে ইউনিফর্মিটি আনবে কে? ইউনিফর্মিটি আনা যেত না, কিন্তু প্রথম থেকেই আমাদের আর্য দ্রাবিড় লড়াই করে আমি দক্ষিণীদের সরিয়ে দিচ্ছি, তাদের ভাষাকে উপেক্ষা করছি। এখন তো বাংলা ভাষার ওপর সেটা হচ্ছে। এই যে এরিয়ান্স কথাটা করে, এরিয়ান্স মানে কথাটা শ্রেষ্ঠ, সেখানে এরিয়ান্সরা এসছিল, এসব কিন্তু এই প্রথম থেকে এক শ্রেণী লড়াই করিয়েছে। তো এই যে লড়াইগুলো করিয়েছে, তাতে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে, হাহাকার বেড়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মালিক পক্ষ প্রচুর টাকা রোজগার করছে, শ্রমিকরা খেতে পাচ্ছে না, তাদের স্বাস্থ্যের দায়িত্ব কেউ নিতে পারেনি, তাদের পরিবার অসুস্থ হলে কে দায়িত্বটা নেবে? একটা আনঅর্গানাইজ সেক্টর কাজ করে ভারতবর্ষে, এইগুলো কাম্য ছিল না। আজকে বাম দল বিভিন্ন সময় শেখ গুয়েভারাকে নিয়ে কথা বলে। আজ শেখ গুয়েভারা কিন্তু কয়েক দিনের জন্য ভারতবর্ষে কিন্তু এসেছিলেন, এসে কিন্তু কয়েক দিনের মধ্যে উনি বুঝে গেছিলেন যে একটা বিরাট কিন্তু তারতম্য আছে, যাদের পয়সা আছে তাদের প্রচুর আছে, এই প্রাচুর্য আছে, আবার কিন্তু হ্যাভ নট এবং হ্যাভ প্রচুর ইয়নিং গ্যাপ, একটা প্রাচুর্য যেরকম আরেকটা, মানে এতটাই গরিব তারা খেতে ঠিক মতো। এটা কি খানিকটা বর্ণবাদের কারণ? বর্ণবাদ তো শুরু তো ইংরেজরা করেছে, তাদের পপুলেশন আদমশুমারি করার সময় এগুলো আরও বাড়িয়েছে। হ্যাঁ, আর মিডিভেল ব্রাহ্মণ ব্যাপারটা তো নষ্ট করেছে, এটা তো অস্বীকার করার নেই। ভারতবর্ষের ইতিহাস যেরকম প্রচুর, ইতিহাসের মধ্যে গলদও তেমনি। কমিউনিস্টরা এক ধরনের ইতিহাস লিখেছেন, আবার নন কমিউনিস্টরা অন্যভাবে ইতিহাস লিখেছেন, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ইতিহাসটাকে আপনি তো ভুল ব্যাখ্যাও দিতে পারেন। একটা ক্যাপসুল পোঁতা হয়েছিল, বলা হয়েছিল ওই ক্যাপসুলে নাকি ভারতবর্ষের ইতিহাসটা লেখা থাকবে। এটা সম্পর্কে তোমার বক্তব্য? আমার মনে হয় এইটা করতে গেলে কিন্তু আরও বিপদ আসতো। আপনি যদি এটা লিখে ফেলতেন, আপনি এর পক্ষেও অনেক কিছু লিখতেন, আপনি বিপক্ষেও লিখে ফেলতেন, কিন্তু ওই যে ক্যাপসুলের মধ্যে ঢুকে গেল, তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট হিস্ট্রিটা কেউ দেয়নি। রমিলা থাপার তার নিজের বক্তব্য রেখেছেন এবং বামদেরকে খুশি করে লিখেছেন। নুরুল হাসান কংগ্রেসের লোক থাকলেও কিন্তু বামপন্থী লোক মনোভাবাপন্ন ছিলেন।
এবার যদি আপনি যে লোক যিনি বারবার বলেছেন যে তাজমহলটা হিন্দুদের, বা বিভিন্ন জায়গায় যতীন নাগেশ্বর এটা মেনেছেন, তো ইতিহাসবিদদের মধ্যে প্রচুর কিন্তু ভুল ভাবনা আছে। আজকে সবথেকে বড় জিনিসটা হচ্ছে, আপনি যদি জিন্নার ক্ষেত্রে দেখেন, জিন্না নিশ্চয়ই বলেছিলেন ডিরেক্ট অ্যাকশন ডে, এইখানেও কিন্তু অনেক বিভাজন আছে। ডিরেক্ট অ্যাকশন ডেতে কিন্তু জিন্না কখনোই বলেননি লোককে মারো, মানুষকে মেরে ফেলো। জিন্না বলেছিল বন ডাকো। সেদিন কি ঘটেছিল তাহলে সেই জিনিসটা সেটা কেউই ঠিক মতো ব্যাখ্যা দিতে পারেনি। জ্যোতি বসুর মতো লোক বসেছিল ওখানে, রতনলাল ব্রাহ্মণ বসেছিলেন, সেদিন হঠাৎ লোকজন এসে মারামারি শুরু করে ফেললো কেন? তো এটা নিয়ে গোপাল মুখার্জিকে নিয়ে একটা, গোপাল মুখার্জিকে আমি খারাপ বলছি না, গোপাল মুখার্জি একটা কাজ করেছেন ঠিক আছে, কিন্তু গোপাল মুখার্জিকে নিয়ে একটা ফাইলস বানানো প্রায় হয়ে গেল, তো বেঙ্গল ফাইলস, এইসব ফাইলস। আমার বক্তব্য হচ্ছে, মানুষের মধ্যে আমি মানুষকে কী শেখাবো? তুমি জ্ঞান অর্জন করো। স্বাধীনতা আমরা লাভ করেছি, আমরা ব্রিটিশ মুক্ত হয়েছি, ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছি এই অত্যাচার, এই অবিচার। তো আমার বক্তব্য হচ্ছে, মানুষকে শিক্ষিত করে মানুষকে কাজটা দাও। অর্থাৎ মানুষের পড়াশোনার ভিতটা তৈরি হোক রিপাবলিক ডে সম্পর্কে একটা জ্ঞান দিয়ে। নিশ্চয়ই, সেটা কৃষক হতে পারে, যে কৃষক গ্রামে, সেও তো একটা তার কাজ করছে, সে আমাদের খাওয়াচ্ছে। আমরা সবাই কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট। এখন আমরা কেউ আলাদা নই, জমিদার প্রথা চলে গেছে। আমি আপনার কাছে ডিপেন্ডেন্ট, আপনি কোনোভাবে আমার কাছে ডিপেন্ডেন্ট। ক্যামেরার পেছনে যিনি আছেন সে আমার কাছে ডিপেন্ডেন্ট কোনোভাবে, আমি তার কাছে ডিপেন্ডেন্ট কোনোভাবে। এখন ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, একটা কিছু নেই। প্রত্যেকটা কৃষকের থেকে জুড়ে ডাক্তারও আছে, কৃষকেরও ডাক্তার বাড়িতে খাবারটা খাচ্ছে কারণ কৃষক তৈরি করছে। কৃষক অসুস্থ হলে ডাক্তারের কাছে আসবে। পুরো জিনিসটার মধ্যে আপনি দেখুন একটা কিন্তু লিঙ্ক তৈরি হয়ে আছে। অর্থাৎ আমরা আজকে অরিন্দম বিশ্বের সঙ্গে আলোচনায় যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, বি.আর. আম্বেদকর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কতটা সফল হয়েছে সেই প্রশ্নে আমি আসবো না। আমার প্রশ্ন হচ্ছে যে, বি.আর. আম্বেদকর যে স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্ন কি তাহলে সাকার হলো না? কি মনে হয় অরিন্দম? স্বপ্ন সেভাবে পূরণ তো হয়নি। আমরা অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। দেশের সব মানুষ শিক্ষিত হবে, বেকারত্ব থাকবে না, রিপাবলিক আর আইনের মতো চলবে। 10 বছর একজন পলিটিশিয়ান জেলে থাকার পর সে বেরিয়ে বলছে যে আমার কিছুই হয়নি, কিছুই পাওয়া গেল না। কনস্টিটিউশন তো সেভাবে হয়নি। কিন্তু আদর্শ একটা জায়গা কি এভাবে তৈরি হতে পারে? প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছে। আদর্শ আর কোথায়? আপনি কি আর মাধুলিমায়ের রাজনীতি দেখতে পাচ্ছেন? না আপনি রাম মনোহর লোহিয়া রাজনীতি পাচ্ছেন, না গান্ধীকে পাচ্ছেন, না নেতাজি বোসের, সুভাষ বোসের মতন। প্রত্যেকটা জায়গায় কোথাও কোথাও রাজনীতি যেন শেষ করে দিয়েছে। নেতাজি সুভাষ বোস এর কি হয়েছিল 23শে জানুয়ারি আগামীকাল? তার কি হয়েছিল? তার মৃত্যু তো তার হয়েছে, শেষ মৃত্যুটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই রহস্যের মানে এখনো অবসানটা কিন্তু হয়নি। সেই রহস্যটা রহস্যই থেকে গেল। একদম তাই। এবং সব থেকে বড় কথা, অরিন্দমের সঙ্গে কথা বলে আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে, সাধারণতন্ত্র বা গণতন্ত্র দিবস যে বলেই ডেকে থাকি না আমরা কেন, উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন, হোয়াটস দেয়ার ইজ ইন এ নেম। অর্থাৎ গণতন্ত্র হতে পারে, সাধারণতন্ত্র দিবস হতে পারে, কিন্তু সেই সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, বোঝানোর চেষ্টাও হয়নি। ধন্যবাদ অরিন্দম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নমস্কার, শ্রদ্ধা নেবেন।